প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক কেনাবেচা বন্ধের সুপারিশ। এখন আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই, ময়মনসিংহে সিইসি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি। ভোক্তা পর্যায়ে এলজিপির 12 কেজি সিলিন্ডারে দাম কমল 19 টাকা। সরকারি সিদ্ধান্তের প্রভাব নেই বাজারে, তদারকির দাবি ভোক্তাদের। এবং দেশে দেশে সংঘাতে বাড়ছে প্রাণহানি, ক্ষয়ক্ষতি। ভারত পাকিস্তানে যুদ্ধের দামামা। ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ সতর্কতা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। এমবিবিএস ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক কেনাবেচা বন্ধের সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমাদান অনুষ্ঠানে কমিশনের প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ একথা বলেন। পরে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। 2024 সালের 17 নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে 12 সদস্য বিশিষ্ট স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, এখন আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না জানিয়ে সিইসি জানান, ইসির সকল সদস্যের সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা সম্পূর্ণ নির্বাচন কমিশন আমরা এটা নিয়ে প্রধান নির্বাচন কমিশন গত নভেম্বর মাসের 24 তারিখে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত যত সিদ্ধান্ত নিয়েছি পূর্ণ সিদ্ধান্ত আমি একভাবে নেইনি। আমরা সম্পূর্ণরূপে 5 জন একমত হয়ে একদম ঐক্যমতের ভিত্তিতে আমরা সব সিদ্ধান্ত নিই। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1431 টাকা। ঘোষণা অনুযায়ী চলতি মাসে প্রতি কেজিতে দাম কমল 1 টাকা 56 পয়সা। রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলন করে নতুন দাম ঘোষণা করেন। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করলেও বাজারে এ দামে এলপিজি না পাওয়ার অভিযোগ আছে। 2021 সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। আমরা খুচরা পর্যায়ে আমরা কেরিং চার্জ সহ 1450 টাকা নেই। আমাদের বর্তমানে 1450 টাকা নেই, কতদিন আগে 1550 টাকাও নিছে। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে 54 জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। হামলার ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি, তবে আটকদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে ধারণা পুলিশের। সিরাজগঞ্জে অসময়ে যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। গত কয়েকদিনের ভাঙনে সদর উপজেলার ভাটপিয়ারি এলাকায় নদীগর্ভে বিলীন হচ্ছে এলাকার ফসলি জমি। দুশ্চিন্তায় পড়েছে নদীপাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। যমুনা নদীর পূর্ব দিকে 2 কিলোমিটার জুড়ে ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার ভাটপিয়ার এলাকায়। ইতোমধ্যে ভাঙনে নদীর পূর্ব পারে জেগে ওঠা চরের প্রায় 100 থেকে 150 বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরীণে থাকা ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম। ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি ভাঙন কবলিতদের। সরকারের কাছে দাবি আমাদের দ্রুত নদী বান্ধা দেয়, আমরা জানি বসবাস করে খাইতে পারি, এই ব্যবস্থা করে দেয় নদী, তা না হলে
বসে আলি বা নদী আর থাকবে না, সব ভেঙে যাবো। খুব তীব্র আকারে ভাঙন শুরু হয়েছে। আমার 5 বিঘা সম্পত্তি সহ অত্র এলাকার 200 বিঘার সম্পত্তির উপরে নদীর গর্ভে চলে গেছে। ভাটপেরি প্রাইমারি স্কুল আসছিল, ওখানে বাড়ি আসছিল, ওখান তান ভাঙ্গে আসি আবার এই ভাটপেরি সীমানার ভিতরে আসি। আজ 5 ভাঙ্গা দিছি, 5 ভাঙ্গা দিয়ে এখানে আসি। আগে বাড়ি আসছিল আঙ্গর ভাটপির, হে বাড়িও যৌবনা চলে গেছে, জমি জমা যা ছিল সব যৌবনা চলে গেছে। এখন আমরা এই বাড়ি জাল্লাতে থাকি, বাড়ি জাল্লা ভাঙ্গা গেলে আঙ্গর কোনো হানে থাও নাই। অনেক দূর থেকে আইছি, আসতে আসতে খাসের জমিতে বাড়িঘর করছি। তারপরে আবার চর ছিল, সেই চরে আমরা কুশাল বুই টুই গইনা গাছ ছিলাম, সব ভাঙ্গা চুইরা গেছে। আগে মানুষ চাষাবাদ করতে পারছে, কিন্তু এখন করতে পারে না। পাশেই মাদ্রাসা আছে, স্কুল আছে, মসজিদ আছে, লেখাপড়ার সমস্যা হয়ে যাবে। ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। রাজস্ব বাজেটের আওতায় থেকে আমরা ওখানে জিও টিউব ডাম্পিং করছি, আপনারা জানেন। আরও আমরা ওখানে 2 কোটি টাকা ওই রিপেয়ার করার জন্য, মানে লাঞ্চিং এখন শক্তিশালী করার জন্য আমরা একটা চাহিদা বোর্ডে প্রেরণ করছি। আমরা ওই চাহিদা মোতাবেক যদি চাহিদাটা আমরা পাই, তাহলে এই বর্ষার আগেই আমরা ওই কাজটা করলে ওই জায়গাটা ভাঙনের কবল হতে রক্ষা পাবে। বর্ষা মৌসুমের আগেই পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই দাবি স্থানীয়দের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। জামাতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল, চিফ প্রসিকিউটর ও আইনজীবীরা। ছোট ছেলে বাবার জন্য সবার কাছে দোয়া চান। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, নীতির প্রশ্নে আপোষহীন আব্দুর রাজ্জাক সবসময় স্রোতের বিপরীতে মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন। বাংলাদেশের আইন অঙ্গনে, বাংলাদেশের রাজনীতিতে একটা অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে বলে আমি মনে করি। তিনি যে স্ট্যান্ডার্ডের আইনজীবী ছিলেন এবং যে ধরনের প্রস্তুতি নিয়ে, যে অসাধারণ তার বাচনভঙ্গি ছিল, সাবমিশনের ধরন ছিল, এবং যত নিরপেক্ষভাবে ফ্যাক্টসের প্রশ্নে উনি কখনো কোনো রকমের ফ্যাক্টস বিকৃতির আশ্রয় নিতেন না। সত্যিকার অর্থে যে ঘটনা সেটাকে কোর্টে তুলে ধরতেন এবং সেটার প্রশ্নে যত আইনের ব্যাখ্যা আছে সেটা তিনি কোর্টের কাছে তুলে ধরতেন। তার সাবমিশনের ধরন ছিল অনন্য। তিনি সাহসিকতার সাথে কথা বলতেন, দৃঢ়তার সাথে কথা বলতেন। বাগেরহাটের গহীন সুন্দরবনে বেড়েছে হরিণ শিকার। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বারবার ধরা পড়লেও বন বিভাগের দুর্বলতা, আইনের ফাঁকফোকর দিয়ে তারা বের হয়ে আবারও নামে হরিণ শিকারে। এদের প্রতিহত না করতে পারলে বিপন্ন হবে সুন্দরবনের প্রাণ প্রকৃতি। প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ। অমিত পালের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। হরিণ বৈচিত্র্যতা যোগ করেছে সুন্দরবনের প্রকৃতিতে, ভূমিকা রাখছে ইকোসিস্টেমে। তবে বর্তমান সময়ে হরিণ শিকারীদের বেড়েছে দৌরাত্ম্য। গহীন সুন্দরবনে ফাঁদ পেতে চলছে হরিণ শিকার। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মণিঘোল, হরিণটানা, নীলকমল এলাকায় শিকারীরা সক্রিয় রয়েছে। অসাধু বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে একটা যোগসাজশ করেই এই হরিণগুলো শিকার করছে। হরিণ শিকার যারা করছে তারা কিন্তু একবার ধরা পড়ার পরে আবারও তারা ধরা পড়ছে। কোস্টগার্ডের অভিযানে একের পর এক ধরা পড়ছে শিকারী, উদ্ধার হচ্ছে শিকারের ফাঁদ ও হরিণের মাংস। কিন্তু ছাড়া পেয়ে তারা আবারও একই পেশায় ফিরে আসছে। আমাদের অভিযান বিশেষ করে বিভিন্ন আউটপোস্টে এবং বিভিন্ন পজিশন স্টেশনে রেখেছি এবং এটার মাধ্যমে তাদের কাছে কড়া মেসেজ গিয়েছে যে হরিণ শিকার করে পাচার করা এত সহজ না এবং এটা কোস্টগার্ডের জালে তারা ধরা পড়বেই। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, হরিণ সুন্দরবনের জীববৈচিত্র্যের অংশ। শিকারীদের নিয়ন্ত্রণ না করা গেলে এটি জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ হবে। এই জনপদের মানুষ যারা আছে তাদেরকে সচেতন করতে হবে যে এই যে হরিণ শিকারগুলো হচ্ছে এগুলো অবৈধ কর্মকাণ্ড এবং আমাদের সুন্দরবনের প্রাণ প্রকৃতির জন্য এটা হুমকি স্বরূপ। হরিণ শিকারীদের ধরতে বন বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। এছাড়াও উপকূলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বললেন এ কর্মকর্তা। প্রতিনিয়তই আপনার হরিণের ফাঁদ আপনার উদ্ধার করতেছে, শিকারী ধরা পড়তেছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর এবং বরগুনা, এই 5 জেলার প্রান্তিক মানুষের যেন বিকল্প জীবিকার ব্যবস্থা করা যায়, সেই
পরিকল্পনা আমাদের রয়েছে। প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো আর আইনের ফাঁকফোকর আটকানো গেলেই হরিণ শিকার নিয়ন্ত্রণে আসবে, এমনটাই মতামত বিশেষজ্ঞদের। আফরিন পপি, মোহনা সংবাদ। 2013 সালের 5 মে শাপলা চত্বরে মহাসমাবেশে 93 জন শহীদের তথ্য প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারি বিষয়টি নিশ্চিত করেছেন। ব্লগারদের ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তি ও নারী নীতির বিরোধিতা করে 13 দফা দাবি জানায় তারা। এই দাবিতেই এই শাপলা চত্বরের কর্মসূচি দেয় সংগঠনটি। শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সারাদিন নানান ঘটনার পর রাতেও অবস্থান নেয়। পরে পুলিশ, র্যাব, বিজিবি তাদের সরাতে অভিযানে নামে। ওই রাতের অভিযানে হেফাজতের অনেক কর্মী নিহত এবং অনেকে আহত হন। দর্শক, তৃতীয় জানাজার জন্য ব্যারিস্টার রাজ্জাকের মরদেহ নেওয়া হয়েছে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে। জামাতের আমির ও সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতাদের জানাজায় অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে আছেন এই মুহূর্তে সহকর্মী ওবায়দুল হক মারুফ, তার কাছে জানবো সার্বিক অবস্থা। মারুফ, ব্যারিস্টার রাজ্জাকের এটি খুব সম্ভবত শেষ জানাজা, এবং আমরা জানতে চাই যে জানাজায় কে কে অংশ নেবেন এবং কোথায় দাফন হবে এই বিষয়গুলো। আমি এই মুহূর্তে রয়েছি বায়তুল মোকাররমের ঠিক পশ্চিম গেটে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মরদেহ আমার ঠিক পেছনে রয়েছে এই লাশবাহী একটি ফ্রিজিং গাড়িতে। আমরা এর আগে দেখেছি যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার এর আগে আরও একটি জানাজা হয়েছে। এইটি বায়তুল মোকাররমে এইটি জানাজা শেষ জানাজা হবে। এখানে তার যে জামায়াত ইসলামের তিনি সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তো সব মিলিয়ে দলীয়ভাবে বায়তুল মোকাররমে তার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এখন আমরা এখানে যে তার দলের একজন নেতার কাছ থেকে জানার চেষ্টা করব এই বিষয়টি সম্পর্কে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের এখন জানাজায় কারা কারা অংশগ্রহণ করছেন এবং জানাজা শেষে তাকে কোথায় সমাহিত করা হবে? আসসালামু আলাইকুম। মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের এটা হলো তৃতীয় জানাজা। গতকালকে রাত 8:30টায় তাকওয়া মসজিদে প্রথম জানাজা হয়েছে, দ্বিতীয় জানাজা হাইকোর্ট চত্বরে হয়েছে আজকে সকাল 11টায়, আর লাস্ট আজকে বায়তুল মোকাররমের বাদ জোহর এই জানাজা হবে। এই জানাজার পর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। এখানে কারা জামাতের কোন কোন নেতৃত্ব? জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে থাকবেন, অর্থাৎ নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেব অলরেডি চলে এসেছেন, মহানগরীর নেতৃবৃন্দ আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরও আছেন। মোটামুটি কেন্দ্রের প্রায় সকল নেতারাই অংশগ্রহণ করবেন জানাজায়। জি, যেমনটা শুনছিলেন যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের এই জানাজায় জামাতের কেন্দ্রীয় সকল পর্যায়ের নেতারা এখানে উপস্থিত থাকবেন। এখানে জামাতের জন্য প্রস্তুতি চলছে। ইতিমধ্যে জামাতের কেন্দ্রীয় নেতারা বায়তুল মোকাররমে এসে পৌঁছেছেন, তারা জোহরের নামাজের যোগ দিয়েছেন এবং নামাজ শেষেই এখানে জানাজা হবে। জানাজার পরপরই তাকে নিয়ে যাওয়া হবে আজিমপুর কবরস্থানে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি মারুফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। রক্তক্ষয়ী সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছে বিভিন্ন দেশে। বিশেষ করে গাজা ইসরায়েলি হামলায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা, আর ইউক্রেন রাশিয়া যুদ্ধে বাড়ছে ক্ষয়ক্ষতি। এদিকে আবার দক্ষিণ এশিয়ার দুই চিরশত্রু ভারত পাকিস্তানে চলছে যুদ্ধের দামামা। ওদিকে ফিলিস্তিন ও হুতি বিদ্রোহী ইস্যুতে ইসরায়েল কিংবা মার্কিন হামলার আশঙ্কা করছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। সময় গড়ানোর সঙ্গে এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে টানা 11 রাতের মতো গোলাগুলি হয়েছে। রোববার রাতের ওই সংঘর্ষে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি বিবেচনায় রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যেখানে পহেলগামে হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও 40 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রোববার রাতে বিভিন্ন অঞ্চলে বিমান ও স্থল হামলা চালিয়ে এই নিধনযজ্ঞে মাতে নেতানিয়াহু বাহিনী। এতে 1.5 বছরের বেশি সময় ধরে চলা তাণ্ডবে 52,000 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে গাজায় স্থল হামলা চালাতে কয়েক হাজার রিজার্ভ সেনা তলব করার কথা জানিয়েছেন দখলদারদের প্রতিরক্ষা বাহিনী প্রধান আয়েল জমির। অন্যদিকে গাজা যুদ্ধ ও ত্রাণ সহায়তার নতুন পর্যায়ে আলোচনা করতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওদিকে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার জন্য তেহরানকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইসরায়েল। বেনগুরিয়ন বিমানবন্দরে এমনই এক ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে তেহরান চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং বাহিনীর উপর হামলা চালানো হবে। ইউক্রেনের ন্যাটো সদস্যপদ ইস্যুতে 2022 সালের ফেব্রুয়ারিতে দেশটিতে হামলা চালায় রাশিয়া। যুদ্ধে হাজার হাজার সেনা হতাহত এবং বহু স্থাপনা ধ্বংস হয়ে যায়। পুতিন কিংবা জেলেন্সকি মাঝে মধ্যে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত যুদ্ধ নিরসনে কোনো উদ্যোগী কাজে আসেনি। স্থানীয় সময় রোববার চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেত্রো পাভেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, পুতিন আন্তরিক হলে যে কোনো মুহূর্তে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সম্প্রতি গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 5 জনই সবার একে একে মারা গেছেন। সবশেষ রোববার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যায় 10 বছর বয়সী শিশু তানজিলা। প্রাণ হারানো বাকিরা হল সীমা, তাসলিমা, পারভিন ও শিশু আয়ান। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত 26 এপ্রিল সন্ধ্যায় যাদবপুর মোগলখাল এলাকায় মর্মান্তিক সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 5 জন সদস্য দগ্ধ হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদের ভর্তি করা হয় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে শুনানি শেষে এ আদেশ দেয় চট্টগ্রামের 6ষ্ঠ মহানগর হাকিম SM আলাউদ্দিন। শুনানির সময় চিন্ময় দাস ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের 25 নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা। পরদিন 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি। সফরকালে অবৈধ অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আলোচনার কথা রয়েছে তার। পাশাপাশি নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বিজিবিকে প্রশিক্ষণ দেওয়া সহ পারস্পরিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পিয়ান্তোদোসি। গোপালগঞ্জে বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথেই ধান কাটতে কৃষকরা ছুটছেন মাঠে, যেন দম ফেলার সময় পাচ্ছেন না তারা। আবহাওয়া অনুকূলে থাকা এবছর ধানের বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। জেলা জুড়েই ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তীব্র গরম ও রোদ উপেক্ষা করে ফসলের মাঠে হাড় ভাঙা পরিশ্রম করছেন কৃষাণীরা। জেলার 5টি উপজেলায় এবার 82,588 হেক্টর জমিতে হাইব্রিড সহ বিভিন্ন জাতের ধানে ভরে গেছে মাঠ। এরই মধ্যে প্রায় 30,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। কৃষকের পাশাপাশি দৈনিক 1,000 টাকা মজুরি হিসাবে ধান কাটছেন শ্রমিকরাও। উৎপাদন ভালো হয় মালিকের পাশাপাশি খুশি তারাও। তবে ধানের দাম কম বলে দাবি চাষিদের। হাজিরা হিসেবে ধান কাটতেছি, ভোর 6টায় শুরু করি, সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করি। 1,000 টাকা মূল্য দেয়। 50 মণ আশা করা হয়, কিন্তু বাস্তবে হয় না। 35, 40, 45 এই বলতেই হয়। এবারে ফলনটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের গতবার যা হয়েছিল তার চেয়ে অনেকটাই ভালো হয়েছে। ধানের দাম আসলে যেভাবে হয়েছে 950 টাকা পর্যন্ত দিচ্ছে, এরপর আর রেট বাড়তি, দাম বাড়াচ্ছে না। কৃষকদের এটাই দাবি, আমাদের একটু ধানের দামের প্রয়োজন, দাম খুবই কম।
এবছর গোপালগঞ্জে বোরো ধানের ফলন ভালো হয়েছে। ফসল ঘরে তুলতে কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। নির্বিঘ্নে কৃষক যাতে তাদের বড় ফসল ঘরে তুলতে পারে সে ব্যাপারে আমাদের কৃষি বিভাগ গোপালগঞ্জ সার্বক্ষণিকভাবে সজাগ এবং সচেষ্ট আছে। আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদের পাশে থেকে তাদের এই ফসল তোলার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। গোপালগঞ্জে এবার বিঘা প্রতি ৪৫ থেকে ৫০ মণ ধান উৎপাদনের আশা করছেন কৃষকরা। তাতে ৪,০২,০০০ মেট্রিক টনের বেশি ধান পাওয়া যাবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। বিদেশে নির্মিত সিনেমার ওপর এবার ১% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন বিদেশি প্রণোদনার কারণে হলিউড দ্রুত পতনের মুখে পড়ছে, যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। স্থানীয় সময় রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। তবে এ শুল্ক কিভাবে কার্যকর হবে তা এখনও জানানো হয়নি। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক কেনাবেচা বন্ধের সুপারিশ। এখন আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই, ময়মনসিংহে সিইসি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি। ভোক্তা পর্যায়ে এলজিপির ১২ কেজি সিলিন্ডারে দাম কমল ১৯ টাকা। সরকারি সিদ্ধান্তের প্রভাব নেই বাজারে, তদারকির দাবি ভোক্তাদের। এবং দেশে দেশে সংঘাতে বাড়ছে প্রাণহানি, ক্ষয়ক্ষতি। ভারত পাকিস্তানে যুদ্ধের দামামা। ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ সতর্কতা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।